আলোচনার জন্য বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস ইসলাম। ফেরদৌস, টি-20 মোমেন্টামের খেলা বাংলাদেশ বেশ কিছু মোমেন্টাম পেয়েছে এবং সেগুলো হারিয়ে ফেলায় এই অবস্থা, এবং বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে তাতে ম্যাচ থেকে ছিটকে গেছে বলা যায় কি? আসলে টি-20 খেলায় যে কোনো কিছুই হতে পারে। তারপরে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে যখন 5 উইকেট পড়ে যায় তখন আসলে আশা করাটা খুব কঠিন। কিন্তু সাইফ দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন, 4টি বা তার অধিক 6 মেরেছেন। মানে এভাবে কামব্যাক করে ইন্ডিয়ার মতো স্ট্রং একটা অপোনেন্টের বিপক্ষে এরকম ব্যাটিং করাটা আসলে অভাবনীয়। আর সাইফ যতক্ষণ টিকে আছেন ততক্ষণ আসলে বাংলাদেশের আশা আছে, এবং সাইফ যদি টিকে থাকেন বাংলাদেশ জিতেও যেতে পারে। ইউ নেভার নো, ক্রিকেট ইজ এ ভেরি আনসার্টেন গেম। অবশ্যই সাইফুদ্দিন রয়েছেন সাইফের সঙ্গী হিসেবে, পরের দিকে রিশাদ বা তানজিম তারাও লং হ্যান্ডেল ব্যাটিং করতে পারেন। পার্টনারশিপটা খুব জরুরি, যেটা বাংলাদেশ এখন পর্যন্ত করতে পারেনি। ভারত মোমেন্টাম ধরে রেখেছে ব্রেক থ্রুর মাধ্যমে। বাংলাদেশের পার্টনারশিপটা নিয়ে কি বলবেন এখন যারা রয়েছেন? আসলে পার্টনারশিপের ব্যাপারটা খুবই দুঃখজনক। সাইফ একপাশে যেভাবে ব্যাট করছেন তাকে ভালো সঙ্গ কেউই দিতে পারছে না। তানজিদ দ্রুত ফিরলেন, পারভেজ ইমনের সাথে একটা ভালো পার্টনারশিপ হতে যাচ্ছিল, 42 রানের একটা পার্টনারশিপ, কিন্তু পাওয়ার প্লের পর পারভেজ ইমনও আউট হয়ে যান। এরপর তাওহিদ হৃদয়, জাকের, শামীম প্রত্যেকে একের পর এক হতাশ করেছেন। সাইফকে যদি একটা ভালো সঙ্গ দেওয়া যেত, তার সাথে যদি একটা ভালো পার্টনারশিপ করা যেত, বাংলাদেশ কিন্তু এখন জয়ের দিকেও থাকতে পারত। অবশ্যই আমরা একটু ফাইনালের যে হিসাব সেটা ধরতে চাই। বাংলাদেশ যদি ভারতের কাছে হেরে যায়, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে কাল যে ম্যাচটি রয়েছে সেটি হয়ে যাবে অলিখিত সেমিফাইনাল। বাংলাদেশ যদি এই জায়গাটাতে ভারতের সঙ্গে একটা ফাইটিং টোটাল গড়ে শেষ করতে পারে, সেটা নিশ্চয়ই তাদের জন্য একটা বুস্ট আপ হিসেবে কাজ করতে পারে। অবশ্যই বাংলাদেশ যদি একটা ফাইটিং টোটাল করে ম্যাচটা হেরেও যায়, কিন্তু বাংলাদেশের যদি ভারতের সাথে হারের ব্যবধানটা কম থাকে, তাহলে নেট রান রেটটা ভালো থাকবে। সেক্ষেত্রে পাকিস্তানের সাথে কিন্তু একটা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ দল মাঠে নামতে পারবে। এবং ঠিকই বলেছেন, এটা অলিখিত সেমিফাইনাল। বাংলাদেশ যদি আজকে হারেও পাকিস্তানের বিপক্ষে জিতলেই কিন্তু বাংলাদেশ দল চলে যাবে ফাইনালে। সুতরাং বাংলাদেশের জন্য মানে চেষ্টা করা উচিত হবে অবশ্যই এই ম্যাচটি জেতা, এবং যদি জিততে নাও পারে যতটা সম্ভব টার্গেটের কাছাকাছি যাওয়া। অবশ্যই আমরা একটু বোলিংয়ে ফিরতে চাই, যেখানে পাওয়ার প্লেতে 70+ রান ছিল। অভিষেক তাণ্ডব চালিয়েছেন, এরপরেও ভারতকে 170-এর নিচে আটকে ফেলা নিশ্চয়ই বাংলাদেশের বোলিংয়ে প্রাপ্তি বলা যায়। দেখুন, বাংলাদেশ কিন্তু বোলিংয়ের শুরুটা ভালো করেছিল। প্রথম 3 ওভারে মাত্র 17 রান দেয়। এর পরের 3 ওভারে এমন তাণ্ডব চালায় অভিষেক এবং শুভমান গিল, সে আসরের সর্বোচ্চ 72 রান তারা তুলে ফেলে পাওয়ার প্লেতে। সেখান থেকে সবাই ধরেই নিয়েছিল যে রানটা 200+ হবে, কিন্তু বাংলাদেশ শেষ 10 ওভারে খুবই দারুণ বল করেছে। মাত্র 76 রান দিয়েছে বাংলাদেশ, এবং এই বোলিংয়ের কারণেই কিন্তু ভারতকে বেঁধে রাখা গিয়েছে 170-এর নিচে, এবং এখন বাংলাদেশ জয়ের আশাও করছে। মুস্তাফিজের কথা বলতে হয়, প্রথম ওভারে 17 রান খরচ করলেন। এরপরে পরের 3 ওভারে তার মাত্র 16 রান, 1 উইকেট। বাংলাদেশের সাকিব আল হাসানকে টপকে তিনি শীর্ষে উঠে গেছেন টি-20-তে, 150 উইকেট তার। মুস্তাফিজের ডেথ ওভার বোলিং বাংলাদেশের জন্য অবশ্যই প্রাপ্তি, এবং পাকিস্তানের এগেইনস্টে মুস্তাফিজের দিকে বাংলাদেশ তাকিয়ে থাকবে কতটুকু? অবশ্যই মুস্তাফিজ দারুণ বল করছে। আসলে আজকের ম্যাচটিও যদি দেখেন, প্রথম ওভারে মুস্তাফিজ 17 রান দিয়েছেন, কিন্তু তাকে বলা হয় ডেথ ওভার স্পেশালিস্ট। সেখানে কিন্তু তিনি কার্যকর ভূমিকায় রেখেছেন। শেষ 3 ওভারে তিনি মাত্র 16 রান দিয়েছেন, এবং বিগত ম্যাচগুলোতেও আমাদের এই জয়ের কাণ্ডারি ছিলেন মুস্তাফিজ। এবং পাকিস্তানের ম্যাচেও আমরা ডেফিনেটলি ফিজের দিকেই তাকিয়ে থাকবো, এবং ফিজ এই আসরে উইকেট শিকারের তালিকাতেও টপ 5-এর মধ্যে রয়েছেন। এবং আমরা যদি ফাইনালে যেতে চাই, মুস্তাফিজকে অবশ্যই জ্বলে উঠতে হবে পাকিস্তানের বিপক্ষেও। পরপর 2 দিন 2 ম্যাচ, এবং তারপরেও নকআউট এর মতো একটা ম্যাচ যেটা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে কাল। 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে। লিটনের একটা চোট রয়েছে, তিনি ফিরবেন কিনা সেটা নিয়ে একটা শঙ্কাও রয়েছে। বাংলাদেশ নিশ্চয়ই চাপে থাকবে এই ম্যাচের জন্য, কারণ পাকিস্তান একটা বিরতি পেয়েছে, তারা শ্রীলঙ্কাকে হারিয়ে মোরালি বুস্টআপও রয়েছে। বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে কি বলবেন? এটা আসলে বাংলাদেশের জন্য একটু কঠিনই হলো যে ভারত ম্যাচের পরের দিনই পাকিস্তান ম্যাচ। একদিন বিরতি থাকলে ভালো হতো। এটা আসলে এখানে বোর্ডের ভূমিকা রাখার প্রয়োজন ছিল।
বিসিবি চাইলে আপিল করতে পারত যখন সূচিটা পায় যে অন্তত একদিন বিরতি রাখা, কিন্তু সেটা যেহেতু হয়নি, এখন এই চাপ নিয়েই বাংলাদেশকে পাকিস্তানের মোকাবেলা করতে হবে এবং জয়ের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আজকের ম্যাচটা যদি বাংলাদেশ যতটা ভালো করবে ততটা আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তান ম্যাচে টাইগাররা যেতে পারবে। অবশ্যই আমরা আশা করব লিটন চোট অস্বস্তি কাটিয়ে কাল ফিরবেন পাকিস্তানের বিপক্ষে। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনাকে ধন্যবাদ। বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ চলছে বলে মনে করেন সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। রাজনৈতিক ইস্যুতে মাশরাফি ও সাকিবের সঙ্গে তামিমের মিল নেই মনে করেন তিনি। সাবেক এই অধিনায়ক বলছেন অন্যায়ভাবে স্থগিত করা হয়েছে 15 ক্লাবের কাউন্সিলরশিপ। এমনও জিনিস ঘটেছে যেগুলো আমি আপনাকে বিসিবি নির্বাচন নিয়ে একের পর এক নাটকীয়তা, আলোচনার থেকে বিতর্ক বেশি। ক্লাব কাউন্সিলর দেওয়ার ক্ষেত্রেও দেখা গেছে দ্বিধা অনিশ্চয়তা। 15 ক্লাবের কি হবে সেটা নিয়েও সমাধানে আসা যাচ্ছে না। তবে যেভাবে ক্লাবগুলোর কাউন্সিলরশিপ স্থগিত করা হয়েছে সেটা অন্যায় মনে করছেন সাবেক এই পরিচালক। ক্লাবগুলোকে আপনি ফর্ম পাঠালেন কেন? দুদকের তদন্ত তো অনেক আগেই শুরু হয়েছে, তদন্ত যখন শুরু হয়েছে আপনি কাউন্সিলর হতে দিবেন না, তখন ফর্ম পাঠানোর তো দরকার ছিল না। তা আপনি ফর্মটা পাঠাতে, আপনি ডাবল স্ট্যান্ড নিলেন না যে ফর্ম পাঠালেন, তাহলে এই মস্কারাটা করার দরকারটা ছিল কি? ঠিক না? একটা মানুষের তো সম্মান আছে, যিনি ওই ক্লাবের কাউন্সিলর রয়েছেন তাদেরও সম্মান আছে। সে কাউন্সিলরশিপ জমা দিয়েছেন, তারপর সে এখন জানছে সে কাউন্সিলর হতে পারবেন না, বিকজ এই ক্লাব অ্যাট স্টেক যে দুদকের একটা তদন্ত চলছে। সুতরাং এইগুলো নিয়ে তো আসলে এটা একটা মস্কারা ছাড়া কিছুই না। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হচ্ছে, সেই অভিযোগ তো উঠেছে অনেক আগেই। বুলবুলের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলছেন সুজন। 17 তারিখে লাস্ট ডেট ছিল কাউন্সিলর বোর্ডে আসার, 18 তারিখে প্রেসিডেন্টের চিঠি, এটা তো খুবই স্বাভাবিক। এই চিঠিটা যদি 16 তারিখেও যেত একটা মানতাম যে 17 তারিখে লাস্ট ডেটের আগে পাঠিয়েছে, ওটা পাঠানোর পরে কেন? যে কাউন্সিল লিস্টে আসার পরই তো সেটা মনোভূত না হওয়ার পরে তো চিঠিটা পাঠানো হলো, ঠিক না? এটা তো মানে বুঝতে তো আর 2-4 মিলাতে হয় না আর কিরকম। তো যে এটা ম্যানিপুলেশন হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে। লড়াইটা হতে যাচ্ছে তামিম বুলবুলের, যেটাকে নাম দেওয়া হয়েছে সরকারের সাথে বিএনপির লড়াই। তামিম কি তাহলে মাশরাফি সাকিবের মতো ভুল করলেন? বাংলাদেশের পুরা জায়গাটাই আসলে পলিটিক্যাল ছাড়া কোনোখানেই হয় না, ঠিক না? যে আপনি পলিটিক্স ছাড়া তো কিছু হয় না। প্রত্যেকটা জায়গাতেই আমাদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে। তো ওইরকম আপনি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া হয়তো বোর্ড প্রেসিডেন্ট করতেও পারতেন না, হয়তো কথাটা তাই আমি এভাবে চিন্তা করেছে, সেটা হইতে পারে। সুতরাং রাইট রং আমি বলতে পারবো না। আমি বলবো না যে তাই একদম রাইট ডিসিশন নিয়েছে বা তাই রং ডিসিশন নিয়েছে। সাবেক অধিনায়ক বিশ্বাস করেন তামিম বুলবুল দুজনে দেশের ক্রিকেটের উন্নতিতে কাজ করতে পারেন। তবে বুলবুলের টি-20 খেলতে এসে টেস্ট খেলার চেষ্টাকে মানতে পারছেন না। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি নির্বাচনে 15টি ক্লাবের কাউন্সিলরশিপ বাতিলের ঘটনায় নিন্দা জানিয়েছেন ইফতেখার রহমান মিঠু। তার মতে নির্বাচন ঘিরে যা হচ্ছে এমনটা কখনো দেখেননি তিনি। ক্লাব ক্যাটাগরি থেকে কাউন্সিলরশিপ পাননি মিঠু, কারণ জানতে চাইলে নির্বাচন কমিশনের কাউকে পাওয়া যায়নি বলেছেন সাবেক পরিচালক লোকমান হোসেন ভুইয়া। একটা ফেয়ার জাজমেন্ট এক্সপেক্ট করতেছি আমরা, এখানে ফেয়ার ইলেকশন এক্সপেক্ট করতেছি। এটার বিষয় না, আমি যতদিন ক্রিকেটের সাথে জড়িত আছি, আজকে ধরেন 40 বছর ধরে অনেক কিছুই দেখেছি, তো সুতরাং এরকম কোনো দিন দেখিনি। ডেফিনেটলি এর পরে পদক্ষেপ, লিগাল পদক্ষেপ নিতেই হবে আমাদের। হ্যাঁ, একটা অন্যায়কে তো স্বীকার করে নিতে পারি না। ক্লাবগুলি তো মানুষ আপনার টাকা পয়সা খরচ করে কিন্তু এইসব ক্লাবগুলি চালিয়ে আসছে। এখন হঠাৎ করে আপনি ক্লাবগুলি ব্যান করে দিবেন উইদাউট নোটিশ, এটা খুবই দুঃখজনক। বিগিনিং থেকে বলতেছি ক্রিকেট বোর্ডে এখনই যা হচ্ছে সম্পূর্ণ নিয়মের বাইরে হচ্ছে। এশিয়ান কাপ বাছাই হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচ সামনে রেখে 29 সেপ্টেম্বর শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। হামজা চৌধুরী 6 অক্টোবর আর পরদিন আসবেন সমিত সোম, জানিয়েছেন টিম ম্যানেজার আমির খান। মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। 9 অক্টোবর জাতীয় স্টেডিয়ামে ফুটবল উৎসব। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, আবারও হামজা সমিতদের নিয়ে উন্মাদনা দেখা যাবে। হংকং ম্যাচকে সামনে রেখে দুই তারকার ঢাকায় আসার দিন চূড়ান্ত। আমরা 29 তারিখে ইন্টারকন্টিনেন্টালেই আমরা শুরু করতে যাচ্ছি ক্যাম্পিং। আমাদের সবারই একটা চাওয়া পাওয়া হলো হামজা কখন আসতেছে, সমিত সোম কখন আসতেছে। তো তাদেরও ম্যাচ আছে ওখানে। ম্যাচ শেষ করে ওরা হয়তো 5 তারিখে উঠবে, 6 তারিখে হামজা নামবে, 7 তারিখে সমিত নামবে। ফামিদুলের যেটা ব্যাপারটা হচ্ছে হয়তো 26-27 তারিখে ওর একটা আছে, তারপরে জানা যাবে। ছুটি কাটিয়ে 2 দিন পর স্পেন থেকে ফিরবেন হেড কোচ হাবিয়ের কাবরেরা। প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের খেলা দেখবেন। এরপর ঘোষণা হবে হংকং ম্যাচের প্রাথমিক দল। জায়ান কিউবার সম্ভাবনা আছে বলছেন টিম ম্যানেজার আমির খান।
আমি যতটুকু জানি যে একটা যে প্রিমিয়ারি যে স্কোয়াড করাচ্ছে সেই স্কোয়াডে এরা সবাই আছে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামা হয়নি জামাল ভুঁইয়ার। হংকং ম্যাচে সুযোগ পাওয়া নিয়েও সংশয়ে, তবে টিকে থাকতে এই ম্যাচ জিততে চান অধিনায়ক। দল ভালো হবে, ভালো কম্পিটিশন হবে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট 3 পয়েন্ট। কে খেলবে এটা আমি চিন্তা করি না, আমি চিন্তা করতেছি 3 পয়েন্ট, কারণ এখন আমরা 2টা ম্যাচ খেলেছি, 1 পয়েন্ট পাইছি। সো এটা ইটস নট আপ টু দ্য মার্ক। নেক্সট ম্যাচ কিন্তু ফাইনাল, কারণ ওইখানে যদি পয়েন্ট না পাইলে দ্যাট ইজ ভেরি টাফ টু কোয়ালিফাই। সোমবার থেকে অনলাইনে বাংলাদেশ হংকং ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। সর্বনিম্ন মূল্য 400 টাকা। এবার দায়িত্ব পেয়েছে কুইকেট নামের প্রতিষ্ঠান। কোনো বিতর্ক চায় না বাফুফে। সার্ভার ক্র্যাশ কিংবা সাইবার আক্রমণ হলে দিতে হবে 10 লাখ টাকা জরিমানা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনূর্ধ্ব-17 সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল পাকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 3:30টায়। সন্ধ্যা 7:30টায় দ্বিতীয় সেমিতে লড়বে ভারত ও নেপাল। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলঙ্কা পাত্তা পায়নি বাংলাদেশের কাছে। দুই দলের বিপক্ষে 4-0 গোলে জেতে লাল সবুজ। গত ম্যাচে হ্যাট্রিক করা রিফাত বেগের ওপর থাকবে স্পটলাইট। আরিফও ছন্দে রয়েছেন। দলীয় পারফরমেন্সে ফাইনালে উঠতে প্রস্তুত ফয়সালের দল। বি গ্রুপের রানার্স আপ পাকিস্তান 3 ম্যাচে করেছে মোট 11 গোল। বাংলাদেশ রক্ষণকে বিপদে ফেলতে পারেন আবদুল্লাহ ও মনসুর। বড় ম্যাচের চাপ সামলে পারফর্ম করার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।